সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। দর্শক, আজ আমরা কথা বলবো শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেওয়া যাক। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা, সহকারী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আপনাকেও ধন্যবাদ। এছাড়াও দর্শক, আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে, কিংবা যুক্ত হতে পারেন ফেসবুকে। লগ ইন করুন www.facebook.com/banglavision। স্যার, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজ আমরা কথা বলবো শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এই মুহূর্তে বর্তমান সময়ে আমরা আসলে ওয়েদারের একটি ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাচ্ছি এবং গরম, বৃষ্টি, অদ্ভুত রকম একটি ওয়েদার। শিশুরা এবং অনেকেই আসলে অসুস্থ হচ্ছেন। তো কি ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আজকে এই মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানে সুপ্রিয় দর্শকবৃন্দ এবং বাংলা ভিশনের কলাকুশলীদের ধন্যবাদ। এটা ভালো কোশ্চেন করেছেন। এখন যেহেতু বর্ষাকাল চলছে এবং বর্ষাকালে কিন্তু টেম্পারেচার এবং আর্দ্রতা দুটোই ওঠানামা করে, যার জন্য যাদের আগে থেকেই ঠান্ডাজনিত সমস্যা আছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদের কিন্তু অনেক ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে আর কি। বিশেষ করে নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, অল্প জ্বর, এগুলো তো আছেই। সাথে আবার আমাদের দেশে এখন ডেঙ্গুর প্রকোপ চলছে। ডেঙ্গু জনিত কারণে জ্বর, গলা ব্যথা কিংবা মাথা ব্যথা, অনেক সময় পাতলা পায়খানা, এগুলো একসঙ্গে চলছে। সাথে আবার করোনারও প্রকোপ আছে এই মুহূর্তে। সেক্ষেত্রেও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তো এই ক্ষেত্রে তো আমরা আসলে সব সময় সবাইকে সচেতনতা, এটিকেই আসলে মূল ফোকাস করে থাকি। তো ডেঙ্গুর জন্য যে ধরনের স্বাস্থ্য বার্তাগুলো দেয়া আছে, সেগুলো কি কি হতে পারে এবং কোভিড-19 বা করোনা, এটি থেকে দূরে থাকবার জন্য কি করতে হবে আমরা সবাই জানি, তারপরেও যদি আপনি আরেকবার বলে দেন। আচ্ছা, ডেঙ্গু যেহেতু মশাবাহিত রোগ, তাহলে আমাদের প্রধান ফোকাসটা দিতে হবে মশা যাতে বিস্তার না হয়। সেক্ষেত্রে আমাদের আশেপাশে যেগুলো পাত্র থাকে যেখানে বর্ষার পানি জমতে পারে, এই পানিগুলো যাতে না জমে সেগুলো আমাদের নিজেদেরই সচেতন থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই সময় আমরা যেটা ঠান্ডাজনিত রোগ যেটা আছে, এটার প্রতিরোধের প্রধান কারণ হচ্ছে বাচ্চাকে একটু ওয়ার্ম রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে। সেই জন্য সেই রকম পরিবেশে তাকে রাখতে হবে। যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে তাকে আমরা কুসুম কুসুম গরম পানি অথবা প্রয়োজনে অ্যান্টিহিস্টামিনের ওষুধ অথবা প্যারাসিটামল সিরাপ আমরা প্রেসক্রাইব করতে পারি। আচ্ছা, এছাড়া মাস্ক ব্যবহার করা, কোভিড যেহেতু প্রকোপ বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখন অবশ্যই যখন বাইরে বের হব আমরা অবশ্যই প্রোটেক্টিভ মাস্ক ব্যবহার করব। আর ক্রাউডেড এরিয়া, বিশেষ করে যেখানে বেশি জনগণ থাকবে, বেশি লোকজন থাকবে, সেই জায়গাগুলো আমরা অ্যাভয়েড করব। আর আমাদের দেশে তো ধুলোবালি অনেক বেশি, সেক্ষেত্রে আমরা মাস্ক পরলে ধুলোবালি থেকে অ্যালার্জি জনিত যে সব সমস্যা আছে সেগুলো আমরা কিন্তু সুরক্ষা দিতে পারি। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ধরনের মেডিকেশন, ওভার দ্য কাউন্টার ড্রাগ তো আছেই, এছাড়াও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি এরার দিকে তো আমরা যাচ্ছি। তো বাচ্চাদের অল্প সর্দি কাশি কিংবা ভাইরাল জনিত কোনো ইলনেসেও যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং সেটি ডাক্তারের পরামর্শ ছাড়া, সেটি সম্পর্কে আপনার কিছু বলবার আছে কিনা? আগামীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে অ্যান্টিবায়োটিক কাজ করবে না, এটা একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে, আমরা ধারণা করছি। এই জন্য আমরা ডাক্তারের পরামর্শ, বিশেষ করে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই অ্যান্টিবায়োটিক কোনো বাচ্চাকে এবং বড়দেরকেও আমরা প্রেসক্রাইব করব না। কারণ অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্স হয় তাহলে ভবিষ্যতে যেগুলো রোগ ব্যাধি হবে কোনো রোগই আমরা ঠিক করতে পারবো না, সেটা একটা খুবই ভয়ানক একটা অবস্থা হবে। এই জন্য আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক শুরু করব না। বাচ্চাদের ঠান্ডা কাশি জ্বর হলে প্রথমে আমরা যেটা বললাম, বাচ্চাকে আমরা একটু গরম পরিবেশে রাখার চেষ্টা করব, তাকে মাস্ক পরাবো, ধুলোবালিতে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবো, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে। এগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু
সর্বোচ্চ আমাদের অ্যান্টিহিস্টামিন যে ওষুধগুলো সেগুলো প্রেসক্রাইব করলে অথবা প্যারাসিটামল প্রেসক্রাইব করলেই কিন্তু বাচ্চা ভালো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আসলে প্রয়োজন নেই। আসলে অনেকেই চিন্তিত হয়ে হয়তো 2-3 দিনের মাথায় অ্যান্টিবায়োটিক শুরু করে দেন, আমরা তো মিনিমাম 7 দিন অপেক্ষা করতে বলি। চমৎকার বলেছেন স্যার। কমন কিছু সমস্যা যদি বলি, তার মধ্যে শিশুদের কমন একটি সমস্যা কিন্তু কোষ্ঠকাঠিন্য কিংবা পেট ব্যথা হওয়া, খাওয়ার পরে পেট ব্যথা হওয়া, এবং শিশু আসলে ওইভাবে বলতে পারে না, অনেক ক্ষেত্রে কান্নাকাটি করে। তো এই সমস্যাগুলো আসলে কি কি কারণে হয়ে থাকতে পারে এবং সেক্ষেত্রে কি করবার আছে? ধন্যবাদ একটা ভালো কোশ্চেন করার জন্য। কোষ্ঠকাঠিন্য কিন্তু আসলে আমাদের পারিবারিক জীবনে সবাই এটা নিয়ে ভোগান্তিতে আছি, বিশেষ করে বাচ্চার বাবা মা, দাদা দাদি, নানা নানি বাচ্চার কোষ্ঠকাঠিন্য নিয়ে অনেক সবসময় আসলে একটা পেরেশানির মধ্যেই থাকে। এটা মূলত বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য অনেকগুলো কারণ আছে। মূলত যে কারণে হয়, বাচ্চা কিন্তু পায়খানা করতে চায় না। পায়খানার যখন বেগ আসে ওই সময় সে দেখা গেছে কোনো খেলায় ব্যস্ত থাকে, অথবা টিভি দেখে, অথবা মোবাইল দেখে, ফলে যখন তার পায়খানার বেগ আর্জ আসে তখন সে করতে চায় না। ফলে কি হয়, যে পায়খানাটা পেটের মধ্যে রয়ে গেল, ওই পায়খানার যে পানিটা থাকে সেটা আরও শুকে যায় পায়খানা, ফলে কি হয়, পায়খানা আরও শক্ত হয়। একটা সময় কিন্তু তাকে পায়খানা করতেই হবে। আর তখন করতে গেলে পায়খানার রাস্তায় অনেক সময় একটু ছিঁড়ে যেতে পারে, যেটাকে আমরা ফিশার বলি। তখন কিন্তু এটা অনেক পেইনফুল। এই পেইনফুল কন্ডিশনে তখন আরও সে পায়খানা করতে চায় না। ফলে হয় কি, সে কয়েকদিন পায়খানার বেগ আসলেও যেতে চায় না, মানে একটা ভিসিএস সাইকেলের মতো তৈরি হয়। ব্যথা হবে, এই ব্যথা কথা হওয়ার চিন্তা করে পরে আরও পায়খানা সে যেতে চায় না, আরও ভিসিএস একটা সাইকেল তৈরি হয়, যার জন্য এটা আসলে আস্তে আস্তে আরও প্রকোপ আকার ধারণ করে। তাছাড়া বাচ্চাদের খাওয়া দাওয়ার যে হ্যাবিট, আমাদের এখন তো বাচ্চারা বেশি ফাস্টফুড খায় অভ্যস্ত, এগুলোকে পরিহার করতে হবে এবং শাকসবজি বেশি খাওয়াতে হবে, পানি বেশি খাওয়াতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ, বাচ্চা বিশেষ করে যখন খাবার খাবে তার 10 মিনিট করে কিন্তু একটা ন্যাচারালি একটা আর্জ আছে পায়খানার জন্য। ওই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি, ওই সময়টাকে বাচ্চাকে যে আমরা কনভিন্স করে পটিতে বসাতে পারি, তাহলে কিন্তু প্রতিদিনে তার পায়খানা হবে। কিন্তু এটার জন্য বাচ্চাকে সময় দিতে হবে। সেই সময়টা আমাদের বাবা মার আছে কিনা সেটা এখন দেখার বিষয় আর কি। অর্থাৎ পটি ট্রেনিং এর একটি পটি ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের। খুবই ইম্পর্টেন্ট। তো খাদ্যাভ্যাস কি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? খাদ্যাভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাচ্চাকে অবশ্যই শাকসবজি খাওয়াবো, প্রচুর পরিমাণ পানি খাওয়াবো। জাঙ্ক ফুড যেগুলো আছে, যেগুলো অপুষ্টিকর খাবার, সেগুলো অ্যাভয়েড করব। শাকসবজি খেতে চায় না, চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আমরা যদি খাবারে ভ্যারাইটি আনি কিংবা ফর্মটা চেঞ্জ করি, একই ধরনের খাবার আসলে মনোটোনাস হয়ে যায় এবং সেক্ষেত্রে হয়তো রিজেকশনের দিকে যায় বাচ্চা। আচ্ছা, চমৎকার বলেছেন। তো পেট ব্যথা নিয়ে যদি একটু আমাদেরকে জানাতেন যে কি কি কারণে পেট ব্যথা হতে পারে? পেট ব্যথার বাচ্চাদের আসলে অনেক কারণ, আমরা কমন কয়েকটা নিয়ে আলাপ করতে পারি। বাচ্চাদের কমন, আপনি যেটা বললেন, কনস্টিপেশনের কারণে কিন্তু পেট ব্যথা হয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। তারপরে কিছু ইনফেকশন আছে, প্রদাহ আছে, সেগুলোর কারণে পেট ব্যথা হয়। যেমন অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশন হয়, যেটা আমরা সবাই মোটামুটি নামটা জেনে গেছি যে অ্যাপেন্ডিসাইটিস হয় আর কি, এটার কারণে কিন্তু পেট ব্যথা হতে পারে। প্রস্রাবের রাস্তায় যে ইনফেকশন, যেটা ইউটিআই বলি, এটার কারণেও কিন্তু পেট ব্যথা হতে পারে। পিত্তথলিতে যদি ইনফেকশন হয়, যেটা কোলেসিস্টাইটিস বলি, অথবা পিত্তথলিতে যদি পাথর হয় বাচ্চাদের কিন্তু পিত্তথলিতে পাথর হতে পারে, সেই কারণে কিন্তু পেট ব্যথা করতে পারে। যেটা আমরা গ্যাস্ট্রিক বলি, পেপটিক আলসার ডিজিজ, বাচ্চাদের কিন্তু গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ এগুলো কিন্তু হয়, এগুলোর কারণেও কিন্তু পেট ব্যথা হয়। আর কিছু পেট ব্যথা আছে যেগুলো আমরা এক্সপ্লেইন করতে পারি না, এই ধরনের কিছু পেট ব্যথাও আছে। যেমন ইনফেন্টাইল কলিক, মানে ইনফেন্ট অবস্থায় 1 বছরের মধ্যে কিছু পেট ব্যথা হয়, সেগুলো অনেকটা আনএক্সপ্লেইন। এগুলো কিন্তু সিমটোমেটিক চিকিৎসা করি, কিন্তু অনেক কারণ আমরা এগুলো অনেক সময় জানতে পারি না আর কি। তো একদম ছোট নিউবর্ন বেবি যারা, তারা কিন্তু আসলে একটা বয়স গেলে তো আসলে তারপর বাচ্চারা কথা বলতে শেখে। তো এই যে নিউবর্ন বেবি, ইনফ্যান্ট, এরা কিন্তু খাওয়ার পরে অনেক সময় আছে যে দীর্ঘ সময় কান্না করছে এবং পেট ফেপে থাকার একটি সমস্যা। এক্ষেত্রে অনেকেই জানেন না যে বার্পিং করাতে হয়, কিংবা খাওয়ার সাথে বাচ্চা যখন মায়ের বুকের দুধ খাচ্ছে তখন খাওয়ার সাথে সাথে যে কিছু বাতাসও তার পেটে যাচ্ছে, এই ব্যাপারটি যদি একটু এক্সপ্লেইন করতেন। এই ব্যাপারটা আসলে আমাদের, আপনি যেটা বলে খাওয়ার সঠিক প্রসিডিওর, মায়ের বুকে অবশ্যই বাচ্চাকে প্রথম 5 মাস
এক্সক্লুসিভলি যে ব্রেস্ট ফিড যেটা সেটা করাতে হবে, একদম অন্য কিছু খাওয়ানো আসলে ঠিক না। অন্য খাবার, বাইরের খাবার সেটা বাচ্চা টলারেট করতেও পারে না, ফলে হয় কি বাচ্চার পেট ব্যথা করে। আর বাচ্চা যখন পেট ব্যথা করে তখন সে কান্নাকাটি করে, কান্নাকাটি করলে হয় কি সে তার নাক দিয়েও শ্বাস নেয়, মুখ দিয়েও শ্বাস নেয়, ফলে পেটের ভেতর কিছু বাতাস কিন্তু ঢুকে যায়। এই বাতাসটা যখন খাদ্যনালীতে ঢুকে যায়, খাদ্যনালীটা তখন ফুলে যায়, তখন তার কিন্তু পেট ব্যথা আরও বেড়ে যায়। যত কান্নাকাটি করবে দেখা গেছে পেট ফুলেও যাবে, পেট ব্যথাও তো বেড়ে যাবে। এই জন্য আপনি যেটা বললেন অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে, এবং বুকের দুধ খাওয়ানোর কিছু পজিশন আছে সেগুলো মেনটেন করতে হবে। খাওয়ানোর পরে তাকে ঢেকুর উঠানো, যেটা মায়েরা করে থাকেন, অথবা পেটটি আসলে এই শোল্ডারে দিয়ে একটু তারপরে হচ্ছে একটু রাখলে কিছুক্ষণ পর এমনি মুখ দিয়ে আওয়াজ হয়ে সেই ঢেকুরটি উঠে গেলে আসলে বাচ্চার পেট ব্যথা অনেকাংশে কমে যেতে দেখেছি। তো এই যে পেটে সেক দেওয়ার একটি ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় যে নানি দাদিরা থাকে তারা কিন্তু বাচ্চার পেট ব্যথার সময় যে গরম সেক দেওয়ার একটি ব্যাপার, এটি নিয়ে কি আপনার কিছু বলার আছে? এটা আসলে কুসংস্কার, ওরকম কোনো ফল পাওয়া যায় না, বরং বাচ্চাদের ক্ষতি হতে পারে। এটা আমরা করবো না, বার্ন হয়ে যেতে পারে। বাচ্চাদের চামড়া খুবই সেনসিটিভ, যদি টেম্পারেচার বেশি হয় যেটাতে সেক দেয় অনেক সময় কিন্তু চামড়া পুড়ে যেতে পারে, এটা আমরা অবশ্যই করব না। হ্যাঁ, তো আমরা দেখেছি যে শুধুমাত্র যে পুরাতন সুতি কাপড় তা না, অনেকেই হচ্ছে পানে সরিষার তেল মাখিয়ে সেটি পেটে আসলে ভালো করে ছুঁয়ে তারপর সেটিকে চুলায় পোড়ানোর একটি ট্রেন্ড, আসলে আমরা জানি এটি আসলে কুসংস্কার, তো এটি করা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই যে অনেক সময় দেখা যায় যে সুন্নতে খাতনা কিংবা সার্কামসিশন যেটা আমরা বলি, অনেকেই বলে ঘুমের মধ্যে সার্কামসিশন হয়ে গিয়েছে। অ্যাজ ইউ আর আ সার্জন, তো আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে ঘুমের মধ্যে মুসলমানি হয়ে যাওয়ার যে ব্যাপার, এই ব্যাপারটি আসলে কি আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। আপনি সুন্নতে খাতনা, যেটা অনেকে খোদাই সুন্নত বলে থাকে, এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে জন্মগতভাবেই কিন্তু পুরুষাঙ্গের যে অগ্রভাগের চামড়া এটা কিন্তু জন্মগতভাবে না থাকতে পারে, এটা একটা ডিজিজ, এটা একটা রোগ, এটাকে আমরা হাইপোস্পিরিয়াস বলি। আর ঘুমের ভেতর যেটা বললেন, অনেক সময় যেটা হয় পুরুষাঙ্গের অগ্রভাগের যে চামড়াটা কোনো কারণে একটা প্রেশারে এটা কিন্তু পুরুষাঙ্গের যে মাথা আছে তার পিছনে চলে যেতে পারে, এটাকে আমরা আসলে প্যারাফাইমোসিস বলি। আচ্ছা, এইরকম কন্ডিশন যদি হয়, চামড়াটা যদি পিছনে যায়, এই চামড়া আর সামনে আসতে পারে না, ফলে হয় কি পুরুষাঙ্গের যে অগ্রভাগের যে মাথা যেটা বলি আমরা, ওখানকার যে রক্ত চলাচল, যেটা ভেনাস ড্রেন্স, ধমনীর যে রক্ত, এগুলো আর পিছনে ব্যাক করতে পারে না, ফলে ওই অগ্রভাগটা আরও ফুলে যেতে পারে। আরও ফুলে গেলে কি হবে, চামড়া আরও সামনে যেতে পারবে না, ফলে ফুলাটা আরও বেশি হতে পারে। এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। কি হতে পারে আসলে? হ্যাঁ, পরবর্তীতে এটা অনেক সময় প্রস্রাবে আটকে যেতে পারে, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, এটা ইমিডিয়েটলি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে। এই ধরনের এই যে চামড়া ফোল্ড হয়ে যাওয়া, বা অনেকেই বলেন ঘুমের মধ্যে সুন্নতে খাতনা হয়ে গিয়েছে, এই সময় কি আসলে চিকিৎসককে দেখাতে হবে? অনেকেই আছেন বাসায় থাকেন, এবং চিকিৎসককে দেখাতে হবে এবং শিশু সার্জনকে দেখাতে হবে। পারতপক্ষে যদি সম্ভব হয় শিশু সার্জন যদি আপনার এলাকায় না থাকে সেক্ষেত্রে আপনি কোনো সার্জন যদি না থাকে সেক্ষেত্রে কোনো এমবিবিএস ডাক্তারকে দিয়ে দেখায় পরামর্শ নিতে হবে আপনাকে। একেবারে। তো শিশুরা যখন জন্মগ্রহণ করে আমরা জানি যে জন্মগত অনেক ত্রুটি থাকতে পারে, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গে কিংবা অন্ত্রে অথবা প্রস্রাবের রাস্তায়। তো এই সমস্যাগুলো কি কি, এবং সেক্ষেত্রে আর্জেন্ট কোনগুলো আছে এবং এমার্জেন্সি সার্জারি কোথায় কোথায় লাগে? শিশুদের জন্মগত ত্রুটি আসলে অনেক বড় লিস্ট, আমরা যদি একটু ভাগ করে বলার চেষ্টা করি, আপনি যেটা বলেন অন্ত্রে কি কি হয়, অথবা মূত্র নালী থলিতে কি কি হয়, পেটের পর্দার মধ্যে পেটের ভিতর কি কি হতে পারে, অথবা স্নায়ুতন্ত্র মানে ব্রেন অথবা মাথা অথবা এই ধরনের জায়গায় কি কি হতে পারে, এগুলো আমরা যদি ভাগ করে বলি, আমরা যদি অন্ত্রের কথা চিন্তা করি, অনেক সময় বাচ্চাদের কিন্তু পায়খানার রাস্তা নাও থাকতে পারে, সেটাকে আমরা অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বলি। এটা কিন্তু ইমার্জেন্সি একটা অপারেশন লাগে। যদি পায়খানার রাস্তা না থাকে তাহলে ইমিডিয়েটলি তার পেটের উপর দিয়ে একটা পায়খানার রাস্তা করে দিতে হবে, যদি সেটা হাই ভ্যারাইটি হয়। আর অনেক সময় লো ভ্যারাইটি দেখা গেছে পেটের পায়খানার রাস্তা একদম কাছাকাছি এসে রাস্তা শেষ হয়ে গেছে, ওইটা লো ভ্যারাইটি বলি আমরা। ওইটা কিন্তু আমরা একদমই ডেফিনেটিভ অপারেশন, যেটা পায়খানার রাস্তাটা তৈরি করে দিতে পারি।
আর একটা রোগ আছে বাচ্চাদের, খাদ্য নালীর যে সংকোচন প্রসারণ হওয়ার জন্য যে একটা নার্ভ দরকার, সেটা অনেক সময় অ্যাবসেন্ট থাকে, এটাকে আমরা হার্টসফাং ডিজিজ বলি। এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্টেজ অপারেশন লাগে, অনেক সময় 2টে, অনেক সময় 3টে অপারেশন তার করতে হয়। অনেক সময় খাদ্যনালীতে কিন্তু খাদ্যনালী তৈরি হয়ে মানে উপরেও তৈরি হয়েছে, নিচেও তৈরি হয়েছে, মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে, অথবা গ্যাপ নাই কিন্তু একটা পর্দা রয়ে গেছে, যেটাকে আমরা ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়া বলি। সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি একটা অপারেশন লাগে। অনেক সময় স্টমাক, যেটা পাকস্থলীর নিচের অংশে একটা পর্দা থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু অপারেশন প্রয়োজন হতে পারে। অনেক সময় মুখ থেকে যে খাবার প্রথমে যে নালীদের নিচের দিকে নামে পাকস্থলীতে, ইসোফেগাস বলি, এখানে অ্যাট্রেসিয়া মানে দেখা গেছে মাঝখানে তৈরি হয়েছে, উপরে তৈরি হয়েছে, নিচেও তৈরি হয়েছে, মাঝখানে তৈরি হয়নি, এগুলো একদম ইমার্জেন্সি অপারেশন করতে হয়। এগুলো গেল হচ্ছে আপনার অন্ত্রের যে সমস্যা সেগুলো। হ্যাঁ, আর যদি আমরা একটু ইউরিনারি ট্র্যাক্ট চিন্তা করি, মানে কিডনি অথবা মূত্রনালী, মূত্রথলি, প্রস্রাবের রাস্তা, এগুলো বিশাল একটা লিস্ট। যেমন কিডনিতে অনেক সময় কিডনির পেলভিস এবং মূত্রনালীর যে সংযোগস্থল, যেটা আমরা পিইউজে মানে পেলভি ইউরেট্রিক জাংশন, এই জায়গাটা অনেক সময় জন্মগতভাবে কিন্তু ন্যারোয়িং থাকতে পারে। আচ্ছা, এটার ফলে হয় কি, আস্তে আস্তে ওই পেলভিসে প্রস্রাব জমে যায়, যেটাকে অনেকে বলে যে কিডনিতে পানি জমে গেছে। একদম। এবং এই পানি যখন, প্রস্রাব যখন বেশি জমে যায়, তখন কিডনি ফুলে যায়, কিডনিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। এগুলো কিন্তু অপারেশন করতে হয়। আবার অনেক সময় দেখা গেছে মূত্রথলি এবং প্রস্রাবের রাস্তা যেখানে তৈরি হয়, শুরু হয়, ওখানে পর্দা থাকতে পারে। এই ধরনের বাচ্চাদের ইমিডিয়েট ইন্টারভেনশন প্রয়োজন হয়। এই বাচ্চাগুলো যদি আমরা সঠিক সময়ে অপারেশন না করতে পারি, অনেক সময় অনেক জটিলতা তৈরি হয়। আর এই ধরনের বাচ্চাগুলো দেখা গেছে জন্ম থেকেই তার প্রস্রাব ফোটায় ফোটায় পড়তে পারে, অথবা প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, বাচ্চার জ্বর হতে পারে, বাচ্চার খাওয়ার রুচি কমে যেতে পারে, তার সে ফেইলিওর টু থ্রাইভ, তার আস্তে আস্তে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের সিমটম নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। এগুলো কিন্তু ইমার্জেন্সি ইন্টারভেনশন আমাদের করতে হয় আর কি। একেবারে চমৎকার বলেছেন। তো হার্নিয়া সমস্যা তো আমরা জানি যে এটি অনেকেই আমরা মনে করি যে বড়দের ক্ষেত্রে হয়ে থাকে, তো অ্যাডাল্টহুড ছাড়াও যে চিলড্রেনরা আসলে এটাতে এফেক্টেড হতে পারে, এটি সম্পর্কে আপনি কি বলবেন, বা কি কি কারণ আছে? আমরা জানি হার্নিয়ার জন্য অনেক কারণ থাকতে পারে, তো শিশুদের ক্ষেত্রে কি কারণ? হার্নিয়া কিন্তু একটা জন্মগতই, বাচ্চাদের জন্মগত একটা সমস্যা। হার্নিয়া আসলে অনেক ধরনের। হার্নিয়াটা কি সেটা যদি একটু আমাদের দর্শকদের বলি। হার্নিয়া পেটের সামনের যে পর্দাগুলো আছে, সামনে কিছু হার্নিয়া হয়, আর পেটের ভেতরেও কিন্তু হার্নিয়া হতে পারে। আচ্ছা, আমরা মূলত হার্নিয়া বলতে যেটা বুঝি কুস্কির হার্নিয়া, যেটা কুস্কিতে হয়, ইনগুইনাল হার্নিয়া, রাইট। এই হার্নিয়াটাই আমাদের কনসার্ন। এখানে যেটা হয়, মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন অন্ডকোষটা কিন্তু পেটের মধ্যে থাকে। মায়ের পেটে বাচ্চা যখন বড় হয়, অন্ডকোষটা আস্তে আস্তে নিচের দিকে নেমে কুস্কির যে নালীতে এসে অন্ডকোষে প্রতিস্থাপিত হয়। এই নামার সময় কিন্তু একটা পেটের পর্দা, যেটাকে পেরিটোনিয়াম বলি, একটা ফোল্ড নিয়ে এসে সাথে করে নিয়ে আসে। এটা নিয়ে আসার বাচ্চা জন্মের কিছুদিন আগে অথবা ইমিডিয়েট জন্মের আগে অথবা জন্মের পরে এটা আস্তে আস্তে নালীটা যেটা নিয়ে আসে, পর্দাটা, এটা অবলিটারেট হয়, মানে বন্ধ হয়ে যায়। এইটা যদি কোনো কারণে বন্ধ না হয়, এটাকে আমরা ইনগুইনাল হার্নিয়া বলি। আচ্ছা, এটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। অনেক সময় নাভিতেও কিন্তু বাচ্চাদের হার্নিয়া হয়। নাভিতে যেটা হার্নিয়া হয় সেটাকে আমলিকাল হার্নিয়া বলি থাকি আমরা, বের হয়ে আসা ভেতরের। রাইট। এটা পেটের যে পর্দা থাকে, এটা জন্মগতভাবে একটা ডিফেক্ট থাকে, হ্যাঁ, দুর্বল থাকে। এবং এই দুর্বল অংশটুকু দিয়ে খাদ্যনালীর একটা অংশ অথবা খাদ্যনালীর অন্য একটা অংশ, আমরা ওমেন্টাম বলি, এটা বের হয়ে এসে ফুলে থাকে আর কি। আবার যখন বাচ্চা ঘুমিয়ে গেছে, দেখা গেছে এটা আবার পেটের ভিতরে চলে যায়। অনেক সময় বাবা মা এসে বলে যে বাচ্চা যখন খেলা করে অথবা দৌড়দৌড়ি করে, হাসে, তখন ফুলে যায়, যখন ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, তখন তো আমি বুঝি না। এইরকম সিমটম নিয়ে সে অ্যাপিয়ার করে। আবার নাভির উপরে কিন্তু হার্নিয়া হয়, সেটাকে আমরা ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া বলি। ওকে, আচ্ছা। তো হার্নিয়া অপারেশন করলে অনেকের ধারণা আছে যে এটি আবার ফিরে আসে, বা এটির যে সার্জিক্যাল রিপেয়ার দরকার সেটির গুরুত্ব কতটুকু, বা রিকারেন্স কতটুকু হয়? হার্নিয়ার ব্যাপারে একটা কথা বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, হার্নিয়া মানে আপনি অপারেশন করতে হবে, এটা নিয়ে আর কোনো দ্বিমত নাই। এটা নিয়ে কারো কাছে, কবিরাজের কাছে অথবা অন্য কোনো ডাক্তারের কাছে যে যাই বলুক, আপনি ডিসিশন একটাই, হার্নিয়াকে আপনি অবশ্যই অপারেশন করে নিতে হবে। এবং এটা আমরা অনেকভাবে অপারেশন করতে পারি।
আগে আমরা কেটে অপারেশন করতাম, এখন আসলে এটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি করি। আবার ল্যাপারোস্কোপি একটা এটা এই পদ্ধতি সম্বন্ধে একটু বলা দরকার। এটা আমরা একটা ছোট ছিদ্র করে, নাভির কাছে একটা ছোট ছিদ্র করে একটা ক্যামেরা পেটের মধ্যে ঢুকে দিই। আচ্ছা। আর ক্যামেরাতে দেখে আমরা যেখানে দুর্বলতা আছে, যেখানে একটা উইকনেসটা আছে, ওই জায়গাটা আমরা রিপেয়ার করে দিই বাচ্চাদের ক্ষেত্রে। এটা আবার অনেকগুলো অপশন আছে। শুধু একটা ছিদ্র করেও করতে পারি আমরা। সেই ছিদ্রটা 5 মিলিমিটার, 1 সেন্টিমিটারের অর্ধেক, এটা দিয়েও করা যায়। অনেক সময় 2টা ছিদ্র করেও করা যায়, আবার 3টে ছিদ্র করেও করা যায়। মানে অনেকগুলো অপশন এখানে আছে হার্নিয়া অপারেশনের আর কি। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে সার্জিক্যাল রিপেয়ার এটাই একমাত্র চিকিৎসা। তো এটা কি বারবার ফিরে আসতে পারে কিনা? আপনি যদি একজন কোয়ালিফাইড শিশু সার্জন দিয়ে অপারেশন করে নেন, এটা আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই অপারেশন করার আগে আপনাকে অবশ্যই ভালো একজন শিশু সার্জনের পরামর্শ নিতে হবে যে এইগুলো অপারেশনগুলো অভ্যস্ত করলে এটি আসলে রাইট অপারেশন যদি সঠিকভাবে হয় এটা আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, তো হার্নিয়া নিয়ে যেহেতু কথা বলেছি, সার্জারির অন্যতম একটি কমন সমস্যা সেটি হচ্ছে হাইড্রোসিল বা অন্ডকোষ ফুলে যাওয়া। তো এটি কেন হয় এবং শিশুদের ক্ষেত্রে এটি কতটা কমন, হলে কি করবার আছে? আচ্ছা, হাইড্রোসিলও বাচ্চাদের জন্মগতভাবেই হয়ে থাকে। এটা অন্ডকোষের যে পর্দাগুলো থাকে, অনেকগুলো পর্দা থাকে, 2টে পর্দার মাঝখানে কিন্তু এখানে পানি জমে যায়। এটা হচ্ছে জন্মগতভাবে যেটা হয়। আর কিছু অন্য কারণেও হতে পারে, যেগুলো আমরা অ্যাকোয়ার্ড বলি, ইনফেকশন, অন্ডকোষের ইনফেকশন অথবা স্ক্রুটামে ইনফেকশনের কারণেও কিন্তু পানি জমে যেতে পারে। যেগুলো জন্মগতভাবেই হাইড্রোসিল হয়ে থাকে, এগুলোর ক্ষেত্রে অপারেশন সবসময় লাগে না। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা 2 থেকে 4 বছর পর্যন্ত অবজার্ভ করতে পারি। এই পানিটা যদি এমনি শুকে যায় তাহলে অপারেশন নাও লাগতে পারে। কিন্তু দেখলেন যে 2 বছর অথবা 4 বছর, অনেক সময় 4 বছর পর্যন্ত ওয়েট করি আমরা, 4 বছরের মধ্যেও যদি এটা শুকিয়ে না যায় তাহলে আমাদের অপারেশন করতে হবে। কারণ এই পানিটা কিন্তু এই পানির টেম্পারেচার অনেক বেশি, পেটের মধ্যে যে পানি থাকে আমাদের এই টেম্পারেচার বেশি। এখন এই টেম্পারেচার বেশি, যেহেতু তাপমাত্রা বেশি পানিতে, এই বেশি তাপমাত্রার পানি যদি অন্ডকোষে অনেক দিন থাকে তাহলে কিন্তু অন্ডকোষের কিছু ক্ষতি হয়। আচ্ছা, বিশেষ করে অন্ডকোষের তাপমাত্রা তো কম আমাদের বডির চেয়ে, এই জন্য ক্ষতি হতে পারে। এই জন্য আমরা 4 বছর পরে আর ওয়েট করব না, তখন আমরা অবশ্যই এটা অপারেশন করে নেব আর কি। আচ্ছা, আপনি বলছিলেন ল্যাপারোস্কোপিক কনিক সার্জারি করছেন, তো এই ক্ষেত্রে হাইড্রোসিলে কি সেই ধরনের কোনো সুবিধা আছে কিনা? যদি হাইড্রোসিলের অনেকগুলো ভ্যারাইটি আছে। আমরা একটা বলি কমিউনিকেটিং হাইড্রোসিল, মানে একটা পেটের সঙ্গে একটা যোগাযোগ থাকে, একটা রাস্তা থাকে। আচ্ছা, এটা পেটের পর্দার মাধ্যমে একটা রাস্তা থাকে, এটাকে আমরা কমিউনিকেটিং হাইড্রোসিল বলি। ওই পেটের পানিগুলো নিচে নামে আসে, জমে থাকে। এই ধরনের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক্যালি আমরা করতে পারি অপারেশন। স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছি শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিয়ে আসবো, বিরতির পর এসে আমরা বাকি আলোচনা করব। সুপ্রিয় দর্শক, দেখছেন বাংলা ভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিনোভা ভালো থাকুন। অনুষ্ঠানের পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে যুক্ত থাকবার জন্য। স্যার, বিরতিতে যাবার আগে আমরা আসলে অনেক ধরনের সার্জিক্যাল প্রসিডিউরস নিয়ে কথা বলছিলাম। এখন একটু জানাবেন, আপনি বলছিলেন এই আধুনিকায়নের যুগে ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে অনেক ফেমাস এবং সবাই পেট না কেটে ছোট ফুটা করে সেটি দিয়ে এন্ডোস্কোপের মাধ্যমে যে সার্জারি, সেগুলো করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং অবশ্যই আমি বলবো যে বাবা মায়েরা এটাই চাইবেন যে তার সন্তানের পেট না কেটে যদি অপারেশন করা যায়। তো এই ল্যাপারোস্কোপিক সার্জারির কি কি সুবিধা আছে এবং এর কোনো অসুবিধা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ল্যাপারোস্কোপি তো আমরা একটু আগে আলোচনা করেছি। ল্যাপারোস্কোপি হচ্ছে একটা ছিদ্র করে আমরা একটা ক্যামেরা ঢুকে দেই এবং ক্যামেরা দিয়ে আমরা মনিটরে দেখে কাজ করি। মনিটর দেখে 2টা হ্যান্ড ইনস্ট্রুমেন্ট, দুটো হাতের একটা যন্ত্র আমাদের ঢুকাতে হয়, সেটাও ছোটো ছোটো 2টা ছিদ্র করে। তারপরে আমরা মনিটর দেখে দেখে যে অপারেশনগুলো প্রয়োজন সেগুলো করে থাকি আর কি। আমরা অনেকগুলো অপারেশন ল্যাপারোস্কোপিক্যালি করি, যেমন অ্যাপেন্ডিক্স অপারেশনটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি করি, হার্নিয়া অপারেশনটা ল্যাপারোস্কোপিক্যালি করি, জন্মগত যে সমস্যা যেটা বলা হার্সপাং ডিজিজ স্টেজ অপারেশন, এগুলোও কিন্তু আমরা ল্যাপারোস্কোপিক্যালি করি। তারপর পায়খানার রাস্তা যখন না থাকে, আগে অনেক বড় পেট কেটে অপারেশন করা লাগতো, সেগুলো আমরা ল্যাপারোস্কোপিক্যালি করি।
কিডনি ফুলে যাওয়া, যেটা হাইড্রোনেফ্রোসিস বলি আমরা, ওটাও আমরা ল্যাপারোস্কোপিক্যালি এখন করি। তারপরে আরও অনেকগুলো অপারেশন আছে যেগুলো ল্যাপারোস্কোপিক্যালি করি। ল্যাপারোস্কোপিক্যালির অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যেহেতু একটা ছোট্ট ইনসিশন মানে ছোট্ট একটু কেটে অপারেশনটা করতেছেন, তাতে হয় কি বাচ্চার কিন্তু একেবারে ব্যথা খুবই কম হয়, যার জন্য এবং হিলিংটাও বোধহয় হিলিং ফাস্ট হয়, খুব দ্রুত হয়, কসমেটিক্যালি খুবই অ্যাকসেপ্টেবল হয় জিনিসটা। আর ব্যথা না থাকলে কি হয়, বাচ্চা দেখা গেছে 2-3-4 ঘন্টা পরেই বাচ্চা একদম প্লেফুল হয়ে যায়। আর যখন 4 ঘন্টা করে বাচ্চা যখন প্লেফুল হয়ে যায় তখন কিন্তু আর্লি আমরা হাসপাতাল থেকে বাচ্চাকে ছেড়ে দিতে পারি, খরচটা অনেকটা কমে যায়। এই জন্য এগুলো অ্যাডভান্টেজ। আর এছাড়াও স্যার এখানে যে ডিরেক্ট হ্যান্ড দিয়ে আসলে হ্যান্ডলিং করা হয় না, তো এই ক্ষেত্রে ইনফেকশনের চান্সও বোধহয় কমে আসে। রাইট, আপনি যত পেটে যত বড় কাটবেন তত ইনফেকশনের চান্স বেশি থাকে। এখানে যেহেতু আমরা আপনি যেটা বললেন যে আমরা হাত দিয়ে কোনো কাজ করি না একেবারে, আর আমরা যখন পেট কাটে অপারেশন করি তখন ওটির যে এনভায়রনমেন্ট সেখান থেকে কিন্তু অনেক সময় পেটের মধ্যে জীবাণু ঢুকতে পারে, এখানে ওই রকম কোনো অপশনই নেই। এই জন্য এখানে ইনফেকশনের চান্সও একেবারে নাই বললেই চলে আর কি। তো কোনো অসুবিধা আছে কি না এক্ষেত্রে? অসুবিধে কিছু কিছু আছে, যেমন ধরেন অসুবিধা আমি বলবো না, কিছু যেমন ইনিশিয়াল যে সেটিংটা এটা একটা এক্সপেন্সিভ একটা সেটিং লাগে, ল্যাপারোস্কোপি পুরো সেটিংটা এক্সপেন্সিভ। আর বাচ্চাদের খুব যেহেতু পেটের মধ্যে জায়গা খুবই কম, খুবই সতর্কতার সহিত একটু কাজগুলো করতে হয় যাতে একটা অপারেশন করতে গিয়ে অন্য কোনো ইনজুরি না হয়, এটা একটা ব্যাপার। আর অ্যানাস্থেসিয়ার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, যারা অজ্ঞান দেবেন যদি এক্সপার্ট লোক না হয়, যেহেতু আমরা পেটের মধ্যে একটা গ্যাস ঢুকে দিয়ে একটা স্পেস তৈরি করে কাজ তৈরি করি, এই জন্য অ্যানাস্থেসিয়া যদি এক্সপার্ট না হয় তাহলে কিছু কিছু জটিলতা তৈরি হতে পারে। অর্থাৎ সুবিধাই বেশি, এবং সারা বিশ্বব্যাপী এটি আসলে সমাদৃত, বাংলাদেশেও আপনারা করছেন। রাইট। তো আধুনিক সব ধরনের সার্জারি এখন বাংলাদেশে মোটামুটি হচ্ছে। জি, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সব অপারেশন আধুনিক অপারেশন বাংলাদেশে করতেছি। একেবারেই। তো স্যার যেহেতু অন্ত্রের বেশ কিছু অপারেশনের কথা বলেছেন, এখন যদি একটু জানাতেন যে কিডনি কিংবা মূত্রনালী এবং মূত্রথলির এই ধরনের কি কি অপারেশন আপনারা করে থাকেন? আচ্ছা, এটা একটু আগে আমরা আলোকপাত কিছুটা করেছি, যেমন মূত্রনালী থলির যে জাংশনে যদি কনজেনিটালি মানে জন্মগতভাবে ন্যারোয়িং থাকে, মানে চিকন থাকে, সেটা অপারেশন আমরা করি। এটা পাইলোপ্লাস্টি অপারেশন বলে নামটা। এটা আমরা কেটেও করতে পারি অথবা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি। আর মূত্র থলি এবং মূত্রনালীর মাঝখানে পর্দা থাকলে এটা কিন্তু আমরা কেটে করি না, এটা আমরা সিস্টোস্কোপ মানে মূত্রনালী দিয়ে একটা একদমই সূক্ষ্ম একটা যন্ত্র ঢুকে আমরা পর্দাটা কেটে নিয়ে আসি। অনেক সময় প্রস্রাবের রাস্তায় যে তৈরি হয় না, জন্মগতভাবে তৈরি হয় না, যেটাকে আমরা হাইপোস্পেডিয়াস, যদি মানে ভেন্ট্রালে যদি তৈরি না হয় সেটাকে আমরা হাইপোস্পেডিয়াস বলি, এটা আমরা অপারেশন করি। এটা একদমই এটার ফেলিওর রেটটা অনেক বেশি ছিল আগে, কিন্তু এখন আমাদের দেশে এটার সাকসেস রেট অনেক ভালো, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আর যদি অনেক সময় মূত্রনালী উপরের দিকে থাকে যেটাকে ইপিস্পেডিয়াস বলি আমরা, এটাও আমরা অপারেশন করি, এটার রেজাল্টও এখন অনেক ভালো। আচ্ছা, টেস্টিকুলার টর্শন আমরা জানি যে আসলে অনেক সময় টর্শন হয়ে যায়, ঘুরে যায় অন্ডকোষ বা এক ধরনের প্যাচ লেগে যায়, তো এটি কি ধরনের সমস্যা এবং এক্ষেত্রে কি সার্জারি দরকার হয় কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। টেস্টিকুলার টর্শন মানে অন্ডকোষ যেটা, ওটা অনেক সময় প্যাচ খেয়ে যেতে পারে, একদম সোজা বাংলা প্যাচ যদি খেয়ে যায়, বিশেষ করে প্যাচটা যদি আবার এরকম হয় 270 ডিগ্রি বেশি, আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে হয় কি প্যাচ খেয়ে গেলে অন্ডকোষের যে রক্ত চলাচল একদমই বন্ধ হয়ে যায়। এবং এটা আমরা দেখেছি যে 6 ঘন্টার পরে যদি এই ধরনের বাচ্চা আসে সেক্ষেত্রে অন্ডকোষ একদম পচে যায়। আচ্ছা, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম যদি বাবা মার কাছে মনে হয় বাচ্চারা অন্ডকোষে ব্যথার কথা বলতেছে, বাচ্চার বমি হইতেছে অথবা জ্বর ভাব, এবং এইরকম সিচুয়েশনে যদি 6 ঘন্টার আগে যদি বাচ্চা আমাদের কাছে আসে সেক্ষেত্রে অপারেশন করলে অন্ডকোষটা কিন্তু বাঁচানো সম্ভব। 6 ঘন্টার পরে আসলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা মানে দেখতে পারি যে অন্ডকোষটা একদমই পচে যায়। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই, অর্থাৎ আর্জেন্ট হসপিটালাইজেশন এবং শিশু সার্জনের কাছে আসতে হবে আর কি। আচ্ছা, তো সুস্থ থাকবার জন্য আমরা জানি আমাদের খাদ্যাভ্যাস, আমাদের শরীরচর্চা, আমাদের ঘুম সবকিছুই অনেক গুরুত্বপূর্ণ। তো
তো এক্ষেত্রে শিশুদের জন্য আপনার কি ধরনের উপদেশ থাকবে, যে বা বাবা মা যারা শুনছেন আমাদের সঙ্গে দর্শকরা আছেন, যে আমরা কিভাবে শিশুদেরকে সুস্থ রাখতে পারি? কারণ এখন আমরা জানি যে ডিভাইস ওরিয়েন্টেড আমাদের লাইফস্টাইল, বাচ্চাদেরকেও আমরা আসলে অনেক সময় ডিভাইস দিয়ে বসিয়ে রাখি। তো এটা কতটা ক্ষতিকর হতে পারে এবং তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসলে স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা যেমন বড়দের মানে বাচ্চাদেরও একই অবস্থা। তাহলে বাচ্চাদের আমাদের খেলাধুলার সুযোগ দিতে হবে। আমরা যদি বাচ্চাদের সবসময় ডিভাইস দিয়ে রাখি তাহলে বাচ্চা তো অলস হবে, এবং এটা যদি আমরা বাচ্চাদেরকে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ফিরাতে চাই তাহলে আসলে আমাদের বাবা মাদেরও কিন্তু ডিভাইস ওরিয়েন্টেড যে অভ্যাসটা সেটা কিন্তু আমাদেরও পরিত্যাগ করতে হবে। অনেক সময় দেখা গেছে বাবা মা দেখতেছে মোবাইল, ছেলেও দেখতেছে, মেয়েও দেখতেছে, সুতরাং আমাদেরও এটা কন্ট্রোল করতে হবে, আর তাদের খেলাধুলার সুযোগ দিতে হবে এবং তাদেরকে সময় দিতে হবে। না হলে কিন্তু আপনি মোবাইল দেখবেন, বাচ্চা খেলাধুলা করবে, এটা কিন্তু হবে না। সুতরাং আমাদের সবাই এই ব্যাপারে একদমই সচেতন থাকতে হবে। আচ্ছা, আর খাদ্যাভ্যাস নিয়ে যদি কোনো আপনার উপদেশ থাকে? খাদ্যাভ্যাস বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে। ওরা কিন্তু অনেক সময় খেলাধুলায় অথবা অন্য অন্য অ্যাক্টিভিটিসে ব্যস্ত থাকে, তারা পানি কিন্তু কম খায়, এবং পানি কম খেলে কিন্তু অনেক জটিলতা, বিশেষ করে প্রস্রাবের ইনফেকশনটা অনেক বেশি হয়, যেটা কিনা অনেক ক্ষতি করে, শরীরের ক্ষতি করে এবং কিডনি অথবা মূত্রনালী থলি এগুলোর অনেক ক্ষতি করে। এই জন্য তাদের খেয়াল রাখতে হবে তারা ঠিকমতো পানি খাচ্ছে কিনা, এটা একটা ব্যাপার। আর অবশ্যই ডাইনিং টেবিলে আপনাদের খাবার মেনুতে শাকসবজি, তারপরে ফ্রুটস এগুলো অ্যাড করতে হবে, যথাসম্ভব চেষ্টা করতে হবে এগুলো অ্যাড করার জন্য। তাহলে কিন্তু আমরা পুষ্টিকর খাবার যদি সঠিকভাবে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্য সুরক্ষা ভালো হবে আর কি। একেবারে। আর খাবার যে অরুচি আমরা জানি, আপনি যদিও শিশু সার্জন তারপরেও এই বেসিক কোয়েশ্চেন করছি, কারণ হয়তো আপনি একজন শিশুর বাবা। তো এই যে বাচ্চা খাওয়ায় অনীহা বা অরুচি, এটির পেছনে কোনো কারণ বা বিশেষ কোনো কিছু দেখতে পেয়েছেন কিনা? বাচ্চারা আসলে একই খাবার সবসময় পছন্দ করেন না, এই জন্য মাঝে মাঝে একটু খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে। একবেলা আপনি খিচুড়ি খাওয়ালেন, একবার একটু সুজি খাওয়ালেন, অথবা অন্য কোনো শাকসবজি দিয়ে অন্য একটা মেনু তৈরি করে দিলেন। একই মনোটোনাস খাবার যাতে না হয় এই জন্য একটু খেয়াল রাখতে হবে, এটা একটা ব্যাপার। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি হয় তাহলে কিন্তু তার ক্ষুধা লাগবে, না হলে কিন্তু তার ক্ষুধা লাগবে না। এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আসলে খুবই, বিশেষ করে বাচ্চাদের খেলাধুলা, সাইক্লিং অথবা সুইমিং যদি সুযোগ থাকে সেগুলো অবশ্যই আমাদের করাতে হবে। একেবারেই। তো শিশুদের যত্নে কিংবা আর্জেন্ট এই যে সার্জিক্যাল ইন্ডিকেশনগুলোর ক্ষেত্রে আপনি দর্শকদেরকে কিছু বলতে চাইবেন, যে আসলে বাসায় বসে না থেকে কিংবা সেলফ মেডিকেশন না করে আমাদের কি করণীয় তখন? বাচ্চাদের কিছু কিছু অপারেশন আছে ইমার্জেন্সি, যেমন ধরেন আপনি যেটা উল্লেখ করলেন যে অন্ডকোষ প্যাঁচ লেগে যাওয়া, যেটাকে টর্শন বলি আমরা, এটা ইমার্জেন্সি, এক্ষেত্রে কোনো ডিলে করার সুযোগ নেই। অথবা যদি বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয়, ওইরকম যদি মনে হয় নাভির কাছে ব্যথা, বমি বমি ভাব, অল্প জ্বর, এই ধরনের সিচুয়েশনে অবশ্যই দ্রুত একদম যে কোনো একজন শিশু সার্জন অথবা সার্জনের কাছে আপনাকে নিয়ে আসতে হবে। আর কিছু অপারেশন আছে ইলেকটিভ, যেমন আপনি যেটা উল্লেখ করলেন সার্কামসিশন, এটা আমরা ইলেকটিভ, যেহেতু এটা ইমার্জেন্সি না, এটা আমরা সময় সুযোগ মতো আমরা প্রি স্কুলে যে করে থাকি এরকম সময় করব। আর হার্নিয়াটা যেটা বললেন, হার্নিয়া রোগটাও কিন্তু এটাকে আমরা ইলেকটিভ ইমার্জেন্সি বলি। মানে হার্নিয়া কিন্তু অনেক সময় অবস্ট্রাকশন হয়, মানে আটকে যেতে পারে। এই জন্য এটাও কিন্তু রোগ নির্ণয়ের পরে যত দ্রুত সম্ভব এটা কিন্তু আপনাকে অপারেশন করে নিতে হবে। আচ্ছা, তো এই যে মুসলমানি কিংবা সুন্নতে খাতনা, এটি করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের ব্যাড নিউজ আমরা শুনতে পাই। তো সেটি আসলে কাদের হাতে করানো উচিত এবং এক্ষেত্রে কি কি খেয়াল রাখতে হবে? এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, এই জন্য কিছু ঘটনা তো অবশ্যই ঘটে গেছে এবং এটা অনেক ছড়াও গেছে। মুসলমানিটা আমরা হয়েছে কি, ডাক্তার এবং রোগীর লোকজনও খুব হালকাভাবে নেয় আর কি। এটা আসলে কিন্তু একটা কসমেটিক অপারেশন, এবং অপারেশনের আগে কিছু প্রস্তুতি আছে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়, রক্ত পরীক্ষা করে নিতে হয়, বুকের এক্সরে করে নিতে হয়, এবং এটা অবশ্যই একদম স্কিল অজ্ঞানের ডাক্তার রাখতে হবে আপনাকে। আমরা তো অপারেশন করি, কিন্তু অপারেশন করার জন্য যে বাচ্চাকে আমরা যে অজ্ঞান করি সেখানে একদম এক্সপার্ট একদম অ্যানাস্থেশিয়ার ডাক্তার থাকতে হবে, এক। আর দুই নম্বর, আপনার যে ওটি সেট আপটা একদম সেরকম ওয়েল ইকুইপ থাকতে হবে। না হলে হয় কি, যে কোনো অপারেশনে কিন্তু জটিলতা হতে পারে। একেবারে ওই জটিলতা
নিরসন করার জন্য আপনার সাপোর্টিং জিনিসপত্র আছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা মুসলমানরা এখন যেটা গার্জেনরা যেটা করে যে চেম্বারে গিয়েও করে অথবা ছোটোখাটো হাসপাতালে গিয়েও করে, এই জন্য এইরকম দুর্ঘটনা ঘটছে এই দিনে দেখা যাচ্ছে। এই জন্য এটা মুসলমানি করার আগে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে সে সার্জন এক্সপার্ট কিনা, স্কিল কিনা, অথবা ওখানে ভালো অ্যানাস্থেসিয়ার সাপোর্ট আছে কিনা, ওটিটা ভালো কিনা, অপারেশন পরবর্তী যে নার্সিং সেগুলো ভালো কিনা, এগুলো অবশ্যই আমাদের দেখে নিয়ে তারপর সেখানে মুসলমানটা করে নিতে হবে আর কি। একেবারেই চমৎকার স্যার। আসলে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, তো দর্শকদের বলতে চাইবো আমরা আসলে কোভিডের ভেতর দিয়েই যাচ্ছি এবং যেতে হবে। তো আমাদেরকে নিয়মিত হাত ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং যতটা পারি আসলে আইসোলেটেড থাকতে হবে। আমি স্যার কাছে জানতে চাইবো, স্যার যেহেতু আজকে আমরা শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলেছি, সব মিলিয়ে আসলে বারবারই এই প্রশ্নটি আমি করেছি যে শিশুর সুস্থতা এটি একটি আসলে সমাজের জন্য এবং দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আমাদের কি করণীয় আছে, বাবা মা, আমরা যারা আছে চিকিৎসক কিংবা সমাজের আমাদের সবার কি ভূমিকা আছে এবং এক্ষেত্রে আমাদের সমাজ কিংবা দেশ কিংবা জাতি হিসেবে আমাদের আসলে কি দায়িত্ব বা কি ঘটতে পারে এক্ষেত্রে? শিশুরা তো আসলে আমাদের জাতির ভবিষ্যৎ, তাই না? তাহলে শিশুদের স্বাস্থ্যটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একেবারে এখন শিশুর স্বাস্থ্য যাতে ভালো থাকে আমাদের বাবা মাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যেটা আগে উল্লেখ করা হয়েছে যে বাচ্চাদেরকে আমরা অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াবো, নিয়মিত খাবার খাওয়াবো, তারপরে বাচ্চাদের যেগুলো টিকা দিতে হয় সেগুলো যাতে আমরা সবগুলো দিয়ে নিতে পারি, সেগুলোর ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আর এখন যেহেতু একটা সিজনাল অনেকগুলো ডিজিজ চলতেছে, সেক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে ক্রাউডেড এরিয়াটাকে অ্যাভয়েড করতে হবে, বাইরে গেলে তাকে প্রোটেক্টিভ মাস্ক পরতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে, তারপরে বাচ্চাদেরকে একটু এক্সারসাইজ করার সুযোগ দিতে হবে, আরও যেগুলো সুস্থ বিনোদন আছে সেগুলোর ব্যাপারে বাচ্চাদেরকে এনকারেজ করতে হবে। তাহলে কিন্তু একটা বাচ্চা দেখা গেছে খুব মানসিক এবং শারীরিকভাবে সুস্থভাবে গড়ে উঠবে এবং সেটা আমাদের দেশ এবং জাতির জন্য আসলে ভালো হবে আর কি। একেবারেই চমৎকার বলেছেন। আসলে আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আমরা আলোচনা করেছি এবং ডেঙ্গুর যে প্রকোপ এখন শুরু হয়ে গিয়েছে আমি বলবো, তো ডেঙ্গু এবং করোনা এই দুটি থেকে আসলে আমি আমার দর্শকদের জানাতে চাইবো যে আমাদেরকে সাবধান থাকতে হবে, বাড়ির আশপাশ, ঘরের আঙিনা এগুলো পরিষ্কার রাখতে হবে যাতে পানি জমে না যায়। অবশ্যই বারবার বলছি মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং সর্বোপরি সুস্থ থাকুন। এতক্ষণ দেখছিলেন মেডিনোভা, ভালো থাকুন। আমরা আলোচনা করেছি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। আশা করছি আমাদের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।